সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের প্রত্যেক জেলায় আমরা কিছু কিছু মানুষ দেখতে পাই যারা আসলে বিভিন্ন জায়গায় ঘোরেন। তাদের তীক্ষ্ণ বুদ্ধি, তাদের বিবেক, তাদের গল্প, যেগুলো মানুষের শিক্ষণীয় বিষয়। ঠিক তেমনই একটি ব্যক্তি জনাব হারুনুর রশিদ সাহেব। ইনি একজন সমাজকর্মী। যেখানে কথা বলেন সেখানে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়ে উনি কথা বলেন, আর এই কথা শোনার জন্য মানুষ তার কাছে ভিড় জমায়। এবং আমরা দেখতে পারি অনেকে অনেক লেখা নিয়ে তার কাছে আসেন। একটি দরখাস্ত থেকে শুরু করে বিভিন্ন ধরনের কবিতা বা বিভিন্ন ধরনের লেখা, এটা উনি সংযোজন বা বিয়োজন করে দেন। যেহেতু এই বিষয়ে উনি অত্যন্ত ক্ষুরধার, আমি বলবো, ওনার তীক্ষ্ণ বুদ্ধি। ঠিক সেই ব্যক্তির কাছে আমরা আজকে একটি গল্প শুনব। জনাব হারুনুর রশিদ সাহেব একজন সমাজকর্মী। বলুন। দিল্লির সম্রাট আওরঙ্গজেব ওরফে সম্রাট আলমগীর, উনি একদিন খবর পাইলেন যে দিল্লির বড় বড় দেয়ালে তার ব্যঙ্গাত্মক ছবি এঁকে কিছু তার সমালোচনাকৃত কিছু কবিতা লেখা। তো সেই যুগে কবিদের একটা গুণ ছিল, তারা ভালো ছবি আঁকতে পারতেন। যেরূপ আদি যুগে নিয়ম ছিল যে সেই যুগের নর্তকীরা লেখাপড়া জানতেন, সাহিত্য জানতেন, গান তো জানতেনই, নৃত্য জানতেন, কিন্তু তারা অনেক লেখাপড়াও জানতেন। তারা কিছু এবং তারা জ্ঞান চর্চা করতেন, যেহেতু রাজ দরবারে তাদেরকে যেতে হয়। আর তারা বহু ইতিহাসের সাক্ষী হিসেবেও থাকতেন। অনুরূপ দিল্লি শহরের যে প্রধান কবি ছিলেন, উনি সম্রাট আলমগীরের বা আওরঙ্গজেবের কয়েকটা ব্যঙ্গাত্মক ছবি এঁকে তার নিজ দিয়ে কিছু ব্যঙ্গাত্মক কবিতা লিখে রাখলেন। ইতিমধ্যে তার গোয়েন্দা বাহিনী এই সংবাদ সম্রাটকে জানালেন ফজরের নামাজের পরেই। সম্রাট এই খবর জানার পরে ক্রুদ্ধ না হয়ে উনি হেসে দিলেন। হেসে দিয়ে বললেন যে তুমি কবির সম্বন্ধে খোঁজখবর নাও, তার খাওয়া দাওয়া, চলাফেরা, বাজারঘাট, তার পরিবারের সদস্যদের সমস্যা কী আশয় বিষয়, এগুলো আমাকে তথ্য জানাও। তো তথ্য জানানোর পরে দেখা গেল যে কবির সংসার চলছে না, ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারছে না, পড়তে পারছে না, মাদ্রাসায় যেতে পারছে না, অভাব অনটন ইত্যাদি, এবং তার স্ত্রী তার প্রতি অসম্ভব সংক্ষুব্ধ বা ইত্যাদি নানান কারণে তার যে একটা সামাজিক যে অবস্থান, সেটা সে মেনটেন করতে পারছে না, যে কারণে তার ভিতরে একটা ক্ষুব্ধতা কাজ করত। আইসা সম্রাটের কাছে জানাইল যে তার পারিবারিক কিছু সমস্যা চলতেছে, তার অর্থ সংকট, এই সেই ইত্যাদি, তার বিভিন্ন অনুষ্ঠানে সে দাওয়াতে যেতে পারে না, কাউকে উপহার দিতে পারে না। সম্রাট এটা খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং সম্রাট দুঃখ প্রকাশ করলেন যে সে দিল্লির একজন প্রধান কবি হওয়ার পরেও তার সম্বন্ধে আমার এত উদাসীন থাকা ঠিক হয়নি। তিনি যথাযথভাবে গোপনে তাকে সাহায্য পাঠালেন। এরপরে দেখা গেল যে সম্রাট আলমগীরের নিয়ে সেই ব্যঙ্গাত্মক ছবিও নেই, কবিতাও নেই। রাতের কোনো এক ফাঁকে সেই কবি হয়তো সেটাকে মুছে ফেলছেন। ইতিমধ্যে বেশ কিছুদিন যাওয়ার পরে হঠাৎ দেখা গেল যে সম্রাটের প্রভাবশালী মন্ত্রী, যাকে আমির বলা হয়, আমিরের নামে ব্যঙ্গাত্মক কবিতা এবং তার ছবি আঁকা বেশ কয়েক জায়গায়। তো তখন সে আমির মহাক্ষুব্ধ হইলেন। ক্ষুব্ধ হওয়ার পরে আমির সম্রাটকে জানাইলেন, হুজুর, এই একটা বেয়াদব কবি আপনার রাজ্যে এরকম, আমি আপনার রাজ্যের একটা প্রভাবশালী মন্ত্রী, আর আমাকে নিয়ে করা মানে আপনার এরকম
অপমান করা ইত্যাদি সম্রাটকে খুব উত্তেজিত করার চেষ্টা করলেন। সম্রাট খুব মনোযোগ দিয়ে শুনলেন। শোনার পরে উনি জিজ্ঞেস করলেন, আপনার কথা কি শেষ? হ্যাঁ হুজুর, আর কি বলবো, এটা অনেক বড় একটা ষড়যন্ত্র। তখন বললেন যে আপনি তার সম্বন্ধে কি কোনো খোঁজখবর রাখেন? বললেন, না, আমি তার সম্বন্ধে কোনো খোঁজখবর রাখি না। তার কি যাতায়াত সেখানে সম্বন্ধে কোনো খোঁজখবর রাখেন? না, আমি সেটাও রাখি না। দিল্লির একটা প্রথম সারির বড় কবি, আপনি তার সম্বন্ধে খোঁজখবর রাখবেন না? তাহলে আপনি এত বড় আমিরাত, আপনি মন্ত্রিত্ব আপনি কীভাবে চালান? আপনি তার সম্বন্ধে খোঁজখবর নেন, তার সমস্যাগুলি দেখেন, তার বিষয়টা আপনি জানেন এবং এগুলোর আপনি সমাধান করেন। এরপরে আমির বিষয়টা গোপনেই করার চেষ্টা করলেন। সম্রাট আলমগীর আর শেখাই দেন নাই যেটা আপনি প্রকাশ্যে করেন। তো এগুলো বিষয়ে গোপনে করলেন। এরপরে দেখা গেল সেই আমিরের ছবিও নেই, আমিরকে নিয়ে যে ব্যঙ্গাত্মক কবিতা সেটাও নাই। এরপরে সম্রাট একদিন জিজ্ঞেস করলেন, কি খবর আপনার সম্বন্ধে যে আমির কবিতা এটা লিখছিলেন এই সেই? না হুজুর, এটা আমি পরিষ্কার করে ফেলছি। তা আপনি তার খোঁজখবর নেবেন না? সে ক্ষুব্ধ হবে না? তার যেটা ক্ষুব্ধ হওয়ার শক্তি সেটা সে প্রকাশ করছে, আপনার শক্তি আমার কাছে প্রকাশ করছে। কিন্তু মানুষের সমস্যার ভিতরে আপনি প্রবেশ না করে মানুষকে শাস্তি দেওয়ার চিন্তা, এটা আপনার ঠিক না। উনি একজন মহাজন, আমি ইতিহাসে থাকবো না, তিনি কিন্তু রয়ে যাবেন। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। আর মানুষ এগুলোকে চর্চা করবে, আর আপনি তার প্রতি অন্যায় জুলুম করবেন, আপনি কিন্তু চলে যাব, মানুষ এগুলো পড়বে। কাজেই কবি, লেখক, সাংবাদিক, সাহিত্যিক, তাদের ব্যাপারে অসম্ভব সাবধান, সতর্ক হয়ে চলবেন। তারা দুর্ভোগে থাকা মানে জাতি দুর্ভোগে থাকা, এটাই শেষে চিহ্নিত হবে। কাজেই সাবধান, সাবধান, সাবধান। তাদের ব্যাপারে সচেতন থাকবেন, তাদেরকে কোনো কষ্ট দিবেন না, তাদের যেন সর্বোচ্চ সহযোগিতা করার হাত বাড়ায় রাখবেন। তাহলে আপনি সমৃদ্ধ হবেন। ধন্যবাদ। তাকে অনেক অনেক ধন্যবাদ।